আমরা একটু ভৌত গঠনটা দেখবো কার বাবা বলো তো? গোলজি বডি। গোলজি বডি। আচ্ছা দেখো বাবা, তুমি যদি একটা গোলজি বডিকে দেখো, একটা গোলজি বডির তিনটা অংশ আছে। আমি গোলজি বডির প্রকার দেখ। গোলজি বডি তিন ধরনের হয়। কয় ধরনের হয় বাবা বলো তো? তিন ধরনের। গোলজি বডি কয় ধরনের হয়? তিন ধরনের। তুমি কোষে কয় ধরনের গোলজি বডি দেখতে পাবা? তিন ধরনের। এই যে নলাকার চৌবাচ্চার মতো নলাকার যে গোলজি বডিটা, সেটার নাম হচ্ছে কি বাবা বলো তো? সিস্টার্নি। সেটার নাম কি বাবা বলো তো? সিস্টার্নি। সিস্টার্নির নিচের দিকে বা আশেপাশে দেখো বড় বড় কতগুলো কি আছে? গোল গোল কি আছে? গহ্বর আছে বড় বড়। সেগুলোর নাম হচ্ছে কি বাবা বলো তো? ভ্যাকিউল। সেগুলোর নাম কি বাবা বলো তো? ভ্যাকিউল। আর দেখো ছোট ছোট কিছু গহ্বর আছে, সেগুলোর নাম কি বাবা বলো তো? ভেসিকল। সেগুলোর নাম কি? ভেসিকল। তাহলে একটু লিখে ফেলো। কোষের তিন ধরনের গোলজি বডি দেখা যায়। কোষে কয় ধরনের গোলজি বডি দেখা যায়? তিন ধরনের। দেখা যায় গোলজি বডি দেখা যায়। এক নাম্বার দিয়ে লেখো। এক নাম্বার, হ্যাঁ, এক নাম্বার দিয়ে লেখো গোলজি যন্ত্রের কতগুলো চ্যাপ্টা? হ্যাঁ, গোলজি যন্ত্রের কতগুলো চ্যাপ্টা গোলে বা চৌবাচ্চা আকৃতির গঠনকে কি বলে বাবা? চিত্র দেখে বলো। সিস্টার্নি। চ্যাপ্টা। হ্যাঁ, চ্যাপ্টা গোলে বা চৌবাচ্চা আকৃতির গঠনকে কি বলছে? সিস্টার্নি বলছে। কি বলছে বাবা বলো তো? সিস্টার্নি বলছে। চৌবাচ্চা আকৃতির গঠনকে কি লিখেছো একটু বলো তো? গোলজি যন্ত্রের কতগুলো চ্যাপ্টা গোলে বা চৌবাচ্চা আকৃতির গঠনকে সিস্টার্নি। চার চিত্র তো দেখো। চ্যাপ্টা না থলির মতো লম্বা, চৌবাচ্চার ন্যায় লম্বা, এটাকে কি বলবো বাবা বলো তো? এবার লিখো সিস্টার্নি একসাথে গাদা করে অবস্থান করে। দেখো তো এখানে কি একটা দুইটা তিনটা চারটা সিস্টার্নি এঁকেছি না? এবার চারটা যে থাকে এমন তো কোনো কথা না, অসংখ্য সিস্টার্নি থাকে। আর একটা সিস্টার্নি দেখতে পাচ্ছি আরেকটা সিস্টার্নি কি আছে? উপরে অবস্থান করতে, তার মানে গাদা করে অবস্থান করতেছে না। গাদা 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 মানে তো বুঝি গাধা না। গাদা মানে একসাথে অনেক। গাদা মানে কি বাবা বলো তো? একসাথে কি অনেকগুলো। একটু লিখে ফেলো। সিস্টার্নি একসাথে গাদা করে অবস্থান করে। গাদাকে না না ওখানে আমি যতক্ষণ না পর্যন্ত দুই নাম্বার কথাটা উল্লেখ না করব ততক্ষণ সোম বা গোলজি বডি বলে। ডিকটিওসোম। 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 ডিকটিওসোম অথবা কি বলে? গোলজি বডি। গোলজি বডি। এবার সিস্টার্নি গুলো একটা দেখো, একটা সিস্টার্নির উপর আরেকটা সিস্টার্নি, আরেকটা সিস্টার্নির উপর আরেকটা সিস্টার্নি, আরেকটার উপর আরেকটা। এটাকে একটা গাধা বলতেছি। এই গাধাটাকে বলবো কি? ডিকটিওসোম। আর ডিকটিওসোমের অপর নাম যেহেতু গোলজি বডি, এজন্য এখানে উল্লেখ করেছে যে এটাকে তুমি ডিকটিওসোমও বলতে পারো অথবা কি বলতে পারো? গোলজি বডিও বলতে পারো। আচ্ছা, এবার একটু খেয়াল করো বাবা, তুমি যদি একটা কোষ দেখো, এই ধরো এটা একটা কোষ, এই এটা একটা কি বাবা বলো তো? কোষ। এবার তো দেখো এখানে আছে নিউক্লিয়াস ধরো। আচ্ছা, এবার ধরো আমি এখানে হচ্ছে এগুলোর নাম কি জানি? গোলজি বডি। সিস্টার্নি আঁকতেছি। কি আঁকতেছি বাবা বলো তো? আচ্ছা দেখো, সিস্টার্নির কিছু অংশ কোষ ঝিল্লির কাছে অবস্থিত আর কিছু অংশ কোষের মধ্যে অবস্থিত। একটু খেয়াল করো, সিস্টার্নির এক অংশ প্লাজমা মেমব্রেনের কাছে, আরেক অংশ কি কোষের মধ্যে। বুঝছো? আরেক অংশটা কি বাবা বলো তো? মানে সিস্টার্নির তিনটা অংশ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রান্তের দিক, একটা হচ্ছে কেন্দ্রের দিক, আর একটা হচ্ছে প্রান্ত আর কেন্দ্রের মাঝামাঝি দিক। বুঝতে পেরেছো আমি কি বলেছি? এই গোলজি বডিটা তো কোষের মধ্যে থাকে। এবার এর একটা পার্ট নিঃসন্দেহে কি কোষ ঝিল্লির পাশাপাশি কাছাকাছি থাকবে, আরেকটা পার্ট কি কোষের কেন্দ্রের দিকে থাকবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? পরিধি আর কেন্দ্র, এটা ধরো এই গোলজি বডির এই অংশটা আছে পরিধির দিকে, কোষের কোন দিকে? পরিধির দিকে। আর ধরো এই অংশটা আছে হচ্ছে কোন দিকে বাবা বলো তো? কেন্দ্রের দিকে। তার মানে পরিধি আর কেন্দ্র তো দেখলাম। এই দুটো ছাড়াও সিস্টার্নির মাঝখানে কি আরেকটা অঞ্চল আছে না? আছে কি না বাবা বলো তো? সিস্টার্নির মাঝখানে আরেকটা অঞ্চল পেয়েছো? আচ্ছা একটু লিখে ফেলো। গোলজি বডির, লিখে ফেলো 2 নাম্বার। গোলজি বডির প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে, গোলজি বডির যে অংশটা কার কাছাকাছি থাকবে বাবা? প্লাজমা মেমব্রেনের কাছাকাছি। আমি কোষ ঝিল্লির কাছাকাছি থাকবে, তাকে
ট্রান্সফেস। তাকে কি বলে বাবা বলো তো? ট্রান্সফেস। যে অংশটা কিসের কাছাকাছি থাকবে বাবা? প্লাজমা মেমব্রেনের কাছাকাছি থাকবে তাকে বলা হয় কি বাবা বলো তো? ট্রান্সফেস। ট্রান্সফেস লিখেছো? হ্যাঁ, এবার লিখো, ওইখানেই লিখবা, 2 নম্বরে লিখবা। আর কেন্দ্রের দিকের অংশকে বলা হয় সিস ফেস। সিস। আর কেন্দ্রের দিকের অংশকে বলা হয় কি বাবা বলো তো? সিস ফেস। লিখেছো? তার মানে আমি কি দেখলাম বাবা? এই গোলজি বডির যে অংশটা প্লাজমা মেমব্রেনের কাছে থাকবে, মানে কোষঝিল্লির কাছে থাকবে, সেই অংশটাকে বলা হবে কি? ট্রান্সফেস। কোষঝিল্লির কাছে। আর যেটা পরিধির দিকে থাকবে সেটা, সরি, কেন্দ্রের দিকে থাকবে সেটার নাম হচ্ছে কি বাবা বলো তো? সিস ফেস। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? এবার একটু খেয়াল করো তো, এই যে ট্রান্সফেস বললাম, আমি তো গোলজি বডির ট্রান্সফেসের কথা বলেছি। কার কথা বলেছি বলো তো? গোলজি বডির ট্রান্সফেসের কথা বলেছি না? এবার গোলজি বডির মধ্যে সিস্টার্নি কথাটা আছে কি? আছে, অবশ্যই আছে। এবার আমি বলতে পারি না সিস্টার্নির যে অংশটা প্লাজমা মেমব্রেনের কাছে থাকে সেটাকে বলবো ট্রান্সসিস্টার্নি? বলা যায় বাবা? বলা যায়। গোলজি বডির যে অংশ প্লাজমা মেমব্রেনের কাছে থাকে সেটাকে যদি ট্রান্সফেস বা ট্রান্স গোলজি বডি বলা হয়, তাহলে সিস্টার্নির যে অংশটা প্লাজমা মেমব্রেনের কাছে তাকে কি আমি বলতে পারি না ট্রান্সসিস্টার্নি? বলা যায়। আবার এই সিস্টার্নির যে অংশটা কেন্দ্রের দিকে তাকে বলবো কি বলো তো? সিস্টার্নি। বলা যাবে নাকি বলা যাবে না বাবা? এবার এই যে ট্রান্সসিস্টার্নি আর ধরো সিস্টার্নি, দুইটা সিস্টার্নির মাঝখানে সিস্টার্নি অঞ্চল আছে কিনা বাবা বলো তো? এটাকে বলা হয় মিডিয়ালি সিস্টার্নি। কি বলা হয় বাবা বলো তো? মিডিয়ালি সিস্টার্নি। এবার এটাকে আমি আমার ভাষায় বলবো নাকি তোমরা তোমাদের ভাষায় লিখবে? মিস আপনার ভাষায় বলেন আবার। বুঝছেন বাবা? গোলজি বডির যে অংশটা কোষঝিল্লির কাছে থাকে তাকে বলবো ট্রান্সফেস, আর যে অংশটা কেন্দ্রের দিকে থাকে তাকে বলবো সিস ফেস। এবার এই গোলজি বডির চৌবাচ্চার মতো অংশটাকে সিস্টার্নি বলি না? তার মানে বাবা সিস্টার্নিটাও তো প্লাজমা মেমব্রেনের দিকে আছে কি না? এবার সিস্টার্নিটা যদি প্লাজমা মেমব্রেনের দিকে থাকে তখন বলবো ট্রান্সসিস্টার্নি, আর ওই সিস্টার্নিটাই যদি কেন্দ্রের দিকে থাকে তখন সেটাকে বলবো কি বাবা বলো তো? সিস্টার্নি। আমার কথা কি বুঝেছো? এবার ট্রান্সসিস্টার্নি আর সিস্টার্নির মাঝখানের সিস্টার্নিটাকে কি বলবো? মিডিয়ালি সিস্টার্নি। একটু লিখে ফেলো, লিখে ফেলো। ট্রান্সসিস্টার্নি ও সিস্টার্নির মধ্যবর্তী অঞ্চলকে বলে মিডিয়ালি সিস্টার্নি। বাবা তুমি কি বুঝো নাই? তো লিখো ট্রান্সসিস্টার্নি। ওখানেই লিখো, 2 নাম্বারটা যেটা কার দিকে তাকাবা? সিস্টার্নির দুই প্রান্তে দেখো গোলা গোলা কিছু দেখা যায়? এই যে একটু গোল গোল কোষটা বসছে এমন না? তাহলে দেখো এটা সিস্টার্নি তো এটা, বাট সিস্টার্নির পাশে কি সিস্টার্নি নাকি বড় বড় কিছু গর্ত দেখা যাচ্ছে? এটাকে কি এই যে দুই পাশে যে বড় বড় গর্ত এগুলাকে কি সিস্টার্নি বলবো নাকি ভ্যাকিউল বলবো? কারণ বড়গুলাকে বলি ভ্যাকিউল আর পাশের ছোট ছোট গুলোকে কি বলি বাবা? ভ্যাসিকল। আমার কথা বুঝেছো আমি কি বলেছি? এই যে সিস্টার্নি, এটার প্রান্তের সাথে দুইটা গোল গোল বড় বড় কি লাগানো আছে? ভ্যাকিউল লাগানো আছে না? আছে কিনা দেখো, এই দুই পাশ ছাড়াও কিন্তু আরো আশেপাশে ভ্যাকিউল আছে, দেখতে পাচ্ছো? ভ্যাকিউল সিস্টার্নির সাথেও সংযুক্ত থাকে, আবার সিস্টার্নির ছাড়াও আলাদাভাবে থাকে। আমার কথা বুঝেছো বাবা? তাহলে একটু লিখে ফেলো সিস্টার্নির। এবার পরের পয়েন্টে যাবো। সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত, হ্যাঁ পরের পয়েন্ট, এবার সেটা 3 হতে পারে 5 হতে পারে। সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থালার মতো গঠনকে ভ্যাকিউল বলে। ভ্যাকিউল বলে। থালা থালা প্লেট প্লেট, লিখেছো? হ্যাঁ। এরপরে পয়েন্টে লিখো ভ্যাকিউল দেখেছি। পয়েন্টে যাও, তারপর লিখো ট্রান্সসিস্টার্নির নিচে। হ্যাঁ বাবা, ট্রান্সসিস্টার্নি কোনটা? যেটা প্লাজমা মেমব্রেনের দিকে থাকবে নাকি কেন্দ্রের দিকে থাকবে? হ্যাঁ দেখো ট্রান্সসিস্টার্নির নিচের দিকে অপেক্ষাকৃত ট্রান্সসিস্টার্নির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র, ট্রান্সিস্টার্নের নিচে, হ্যাঁ অপেক্ষাকৃত
ক্ষুদ্র ক্ষুদ্র থালার মতো অংশকে কি বলবো? আচ্ছা একটু খেয়াল করো বাবা, ধরো এটা ট্রান্সিস্টানি, এটা তাই না? এর নিচের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র যে থালার মতো গঠন, সেটাকে কি বলবো? ভ্যাসিকল। সেটাকে কি বলবো বাবা বলো তো? ভ্যাসিকল। সেটা খালা কেন? ট্রান্সিস্টানে থালা মানে গোল, থালাই কেন নিয়ে আসতেছে? গোল বোঝানোর জন্য এখানে থালা, প্লেট কথাগুলো ইউজ করছে। ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার অংশ দিলে হবে। হ্যাঁ হবে, কেন হবে না? আচ্ছা থালা পছন্দ হয় না। ভাত খাও কিসে? কলা পাতার মধ্যে? প্লেটে খায়, প্লেটে। কি লিখেছো? ট্রান্সিস্টারের নিচের দিকে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার বস্তুকে কি বলে? ভ্যাসিকল বলে। তার মানে ভ্যাসিকল দেখলাম ছোট আর ভ্যাকিউল দেখলাম কি বাবা বলো তো? বড়। লিখেছো নাকি লিখো নাই? আচ্ছা আপাতত বডিতে 4 নাম্বার প্রোটিন এবং 40% ফসফোলিপিড থাকে। এটা রাসায়নিক গঠন না। হ্যাঁ এটা লিখলো, রাসায়নিক গঠন আর কিছু করাবো না, সেটা মনে রাখতে হবে। বডিতে 60% প্রোটিন আর 40% ফসফোলিপিড থাকে। আর কিছু পড়াবো না। প্রোটিন আর 40% কি বলে? ফসফোলিপিড। লিখেছো? আচ্ছা এবার একটু বলছি বডির উৎপত্তি হয় কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আমি একটু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আনতেছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তার মানে নিঃসন্দেহে এই প্লাজমিক রেটিকুলামের যে কোনো একটা অংশের সাথে কি সংযুক্ত থাকবে বাবা বলো তো? কে সংযুক্ত থাকবে? গোলজি বডি। হ্যাঁ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কোষের সড়কপথ হিসেবে কাজ করে। তার মানে এখান থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বস্তু কোষের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে কি করবে? আসা যাওয়া করবে। এবার ধরো নিউক্লিয়াসে কোনো একটা প্রয়োজনীয় বস্তু কি হয়েছে? তৈরি হয়েছে। এবার সেটা তো আর নিউক্লিয়াসে থাকলেই হবে না, সেটাকে নিউক্লিয়াস থেকে বের হতে হবে, হয়ে কোষের আরো আশেপাশে কি হতে হবে? ছড়াইতে হবে। যেমন একটু খেয়াল করো, এই যে প্রোটিন, আমরা সবাই জানি প্রোটিন তৈরি হয় কোষের রাইবোজোমে। কোথায় তৈরি হচ্ছে বলো তো? রাইবোজোমে প্রোটিন তৈরি হচ্ছে। এবার রাইবোজোমে ঠিকই প্রোটিন তৈরি হচ্ছে, বাট প্রোটিন তৈরির যে গাঠনিক উপাদান আমরা সবাই জানি, আমরা যদি প্রোটিনকে ভাঙি সেটা গাঠনিক উপাদান হিসেবে আমরা অ্যামাইনো অ্যাসিডকে পাবো। কাকে পাবো বাবা বলো তো? সেই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু অ্যাকচুয়াল তৈরি হয় এই যে কোষের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম আছে না, ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ আছে না? ক্রোমোজোমের মধ্যে কি আছে বাবা বলো তো? ডিএনএ আছে কি না বাবা বলো তো? এই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু অ্যাকচুয়াল তৈরি হচ্ছে কার মধ্যে? ডিএনএ এর মধ্যে। কোথায় তৈরি হচ্ছে বাবা বলো তো? ডিএনএ তে কি তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিড কার গাঠনিক উপাদান? প্রোটিনের গাঠনিক উপাদান। প্রোটিন তৈরির জন্য কাকে লাগবে? অ্যামাইনো অ্যাসিড লাগবে। এবার অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে আমার নিউক্লিয়াসের ডিএনএ তে, বাট এই যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তুমি যে প্রোটিনটা তৈরি করবা, সেই প্রোটিনটা তো আর ডিএনএ তে তৈরি হবে না, সেই প্রোটিনটা তৈরি হবে কোথায় বাবা? রাইবোজোমে। তার মানে অ্যামাইনো অ্যাসিডকে নিউক্লিয়াস থেকে কি হতে হবে? বের হতে হবে। বের হয়ে কার কাছে যাইতে হবে বাবা? রাইবোজোমের কাছে। এবার কোষের সড়ক পথ বলেছি কাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। তার মানে এই অ্যামাইনো অ্যাসিড কি ঠুস করে নিউক্লিয়াস থেকে বের হয়ে ঠুস করে সাইটোপ্লাজমে ভাসবে, নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যাইতে হবে বাবা? তার মানে এই যে ধরো এখানে যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হলো, সেই অ্যামাইনো অ্যাসিডটা নিউক্লিয়াস থেকে বের হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে কোথায় যাবে? গোলজি বডিতে ঢুকলো। কোথায় ঢুকলো বাবা বলো তো? গোলজি বডিতে ঢুকলো। এবার এই যে গোলজি বডিতে যে ঢুকলো, একটু চিন্তা করো বাবা, গোলজি বডিতে ঢুকলো, কোষের নিউক্লিয়াসটা কি কোষের কেন্দ্রে থাকে? কোথায় থাকে বাবা বলো তো? কেন্দ্রে থাকে। এবার নিউক্লিয়াসের পরেই কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথেই লাগানো কি? গোলজি বডি। এবার একটু চিন্তা করো, ধরো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এটা হচ্ছে ওর সাথে লাগানো গোলজি বডি। এটা হচ্ছে ওর সাথে লাগানো কি বাবা বলো তো? গোলজি বডি। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ওই অ্যামাইনো অ্যাসিড যখন গোলজি বডিতে ঢুকবে, তখন আগে সিস ফেজে ঢুকবে নাকি ট্রান্স ফেজে ঢুকবে? একটু ভেবে বলো। ট্রান্স ফেজে। সিসে ঢুকবে। কেন্দ্রেতে আগে যাবে না? আগে তো কেন্দ্রের দিকে যাবে, তারপর না পরিধির দিকে যাবে। আগে কোথায় ঢুকবে? সিস ফেজ। সিস ফেজ থেকে মিডিয়ালি ফেজ। মিডিয়ালি ফেজ থেকে কোথায় ঢুকবে বাবা? ট্রান্স ফেজ হয়ে কোথা থেকে বের হয়ে গেল? গোলজি বডি থেকে বের হয়ে গেল। বের হয়ে এবার তার যদি রাইবোজোমে দরকার হয় সে রাইবোজোমে ঢুকবে। তার যদি মনে হয় যে না আমি কোষের
মধ্যেই থাকবো না, আমি কোষ থেকে বের হয়ে যাবো, আমার দম বন্ধ হয়ে আসতেছে, সেই বেচারা কোষ ঝিল্লি ভেদ করে কোষ ঝিল্লি থেকে কি হয়ে যাবে, বাইরে চলে যাবে। তার মানে দেখো যে কোনো একটা বস্তুর আদান প্রদান এই গোলজি বডির মধ্যে যখন কোষের ভেতর থেকে হচ্ছে, তখন নিঃসন্দেহে সে আগে গোলজি বডির কেন্দ্রে ঢুকবে, সিস ফেজে ঢুকবে, এরপর মিডিয়ালি, এরপর প্লাজমা মেমব্রেনের কাছে যেটা অবস্থিত ট্রান্সফেজ। বুঝতে পেরেছো? আর বাহির থেকে আসলে ঠিক তার অপোজিট, ট্রান্স মিডিয়ালি ফেজ। বুঝেছি নাকি সিস? বুঝেছি নাকি বুঝিনি বাবা? এটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, গোলজি বডির কাজটা একটু করে ফেলবো, টপিকসটা খাতাতে লিখে ফেলো, আমি ডিটেইলস লিখাবো না, আমি জাস্ট বলি, তোমরা একটু শুনো। গোলজি বডি কি করবো বাবা বলো তো? কাজ। কাজ করবো। আচ্ছা, বই থাকলে বই থাকে হ্যাঁ, লাগানোর তো কিছু নেই, এখানে কাজ যে কয়টা আছে কাজ করবো বাবা, খুব ইম্পর্টেন্ট। আমি গত ক্লাসে বলেছি গোলজি বডিটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট মানে গতে যদি গোলজি বডির গঠন আসে, ঘতে নিঃসন্দেহে তার কি চাইবে, কাজ চাইবে। প্রথম এক নম্বরে এই দেখো, লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। একটু শুনো, কি তৈরি করতেছে? লাইসোজোম আর ভিটামিন। একটু চিন্তা করো তো বাবা, লাইসোজোম এটা কি কোষীয় অঙ্গাণু না? জিনিস। ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন? ঝিল্লি বদ্ধ 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 না, ঝিল্লি বদ্ধ বদ্ধ না মিস বদ্ধ বদ্ধ লাইসোজোম হচ্ছে ঝিল্লিবদ্ধ, রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন। তার মানে আমি কি বলেছি একটু শুনো, গোলজি বডি লাইসোজোম তৈরি করে। তার মানে লাইসোজোমের সৃষ্টি হচ্ছে কোথা থেকে? গোলজি বডি থেকে বলছি, লাইসোজোমের সৃষ্টি হয় কোথা থেকে? তার মানে দেখো একটা অঙ্গাণু থেকে আরেকটা অঙ্গাণু কি হচ্ছে, উৎপত্তি হচ্ছে। তার মানে লাইসোজোম সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে কোন অঙ্গাণু? গোলজি বডি। গোলজি বডি। তার মানে গোলজি বডি কি কি তৈরিতে ভূমিকা রাখে? লাইসোজোম আর ভিটামিন। লাইসোজোম আর কি বাবা বলো তো? ভিটামিন। হ্যাঁ, ওইটা ডিটেইল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি তৈরি হয়েছে? গোলজি বডি থেকে কিভাবে ইয়ে হয় না? গোলজি বডি থেকে রাইবোজোমের সৃষ্টি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেমন গোলজি বডির উৎপত্তি হয়েছিল না, তেমনি গোলজি বডি থেকে উৎপত্তি হবে কার? লাইসোজোম। বুঝেছি? আর একটু শোনো, কিছু এনজাইম ও প্রাণরস নির্গমন করে। কিছু এনজাইম সে বিভিন্ন ধরনের হরমোন আর লাইসোজোম তৈরি করতেছে, আর বিভিন্ন ধরনের এনজাইম সে কি করতেছে, তার দেহ থেকে কি করে দিচ্ছে বাবা বলো তো? বের করে দিচ্ছে। আমরা এনজাইম আর প্রাণরস আর হরমোন সেম না? হ্যাঁ। এবার একটু শোনো, আমরা চ্যাপ্টার 2 ক্লাস করেছিলাম, মনে আছে? গোলজি বডি থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা কি বাবা বলা? ভেসিকল না? মনে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ভেসিকল আর গোলজি বডি থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট কোষ প্লেট তৈরিতে ভূমিকা রাখে। বুঝতে পেরেছি? এই যে গোলজি বডি থেকে কি আসছে, ফ্র্যাগমোপ্লাস্ট। গোলজি বডি থেকে যে রাসায়নিক উপাদানটা আসছে, সেই রাসায়নিক উপাদানটার নাম কি বাবা? কি তৈরিতে ভূমিকা রেখেছিল? কোষ প্লেট। তারপরে আমি বলতে পারি না কোষ প্লেট তৈরিতে গোলজি বডি ভূমিকা পালন করে? মনে আছে? এই যে ফ্র্যাগমোপ্লাস্ট সেটা কোথা থেকে সৃষ্টি বাবা? এই গোলজি বডি থেকে সৃষ্টি। তার মানে গোলজি বডির আরেকটা কাজ পেলাম, কি তৈরিতে ভূমিকা পালন করে? কোষ প্লেট তৈরিতে ভূমিকা পালন করে। পিছনে দুইজন কথা বলছো। কাজ করতে দেওয়া লাগে। আচ্ছা, গোলজি বডিকে কিসের ফ্যাক্টরি বলা হয়? কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি। প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় কাকে বাবা? রাইবোজোম। আচ্ছা, এবার একটু খেয়াল করো, গোলজি বডির কিন্তু কিছু কমন কাজ আছে। কিছু মিস common কাজ আছে। কার্বোহাইড্রেট। হ্যাঁ, শর্করা। বাবা শোনো একটু, কোষের মধ্যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বস্তু যখন তৈরি হয়, সেই বস্তুটাকে প্যাকেটজাত করে কে? গোলজি বডি। সেই বস্তুটাকে প্যাকেটের মধ্যে মোড়ায় কে বাবা বলো তো? এখন তোমার কথা আছে কোষের মধ্যে আবার পলিথিন করে চলে আসবে, প্যাকেট করে চলে আসবে। প্যাকেট বলতে হচ্ছে সেই বস্তুটাকে বাহিরের বিভিন্ন ধরনের উপাদান থেকে পৃথক করে রাখার জন্য ওকে কি করা হয়? মোড়ানো হয়। যে কোনো রাসায়নিক উপাদান দিয়ে কি করা হয়? মোড়ানো হয়। এই যে মোড়ানোর যে কাজটা বা প্যাকেটজাত করার যে কাজটা, সেই কাজটা কে করে বাবা বলো তো? গোলজি বডি। কে করে বাবা বলো তো? গোলজি বডি। তাহলে পরীক্ষা আসতে পারে না যে প্যাকেটজাত করে কোষের নিচের কোন অঙ্গাণু? কোন অঙ্গাণু বাবা বলো তো? গোলজি বডি। কোন বডি বাবা বলো তো? তার মানে কোষের মধ্যে যে ধরনের পদার্থ তৈরি হচ্ছে, সেই পদার্থকে প্যাকেটজাত করবে কোন অঙ্গাণু বাবা বলো তো? গোলজি বডি। আচ্ছা, এরপর কোষ প্রাচীরের সাথে তো সংযুক্ত, সেটা তো বলেছি তাই না? আচ্ছা, এরপর একটা জিনিস মনে রাখতে হবে, শুক্রাণু গঠনের মিস সাথে- কোষ প্রাচীরের সাথে সংযুক্ত? হ্যাঁ, কোষ প্রাচীর তৈরি করে, এটা বলেছি ও না? হ্যাঁ মিস, এটা বুঝছি না। এর সাহায্য করে শুক্রাণু। আচ্ছা, একটু শুনো, গোলজি বডিটা শুক্রাণুর অ্যাক্রোসোম তৈরিতে সহায়তা করে। এটা একটু তোমরা খাতায় লিখে ফেলো, এটা তোমার বইতে নাই, নতুন বইতে হয়তো আছে।
গোলজি বডি শুক্রাণুর কি তৈরিতে সাহায্য করে? অ্যাক্রোজোম। শুক্রাণুর কি তৈরিতে সাহায্য করে? এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে কে বাবা বলো তো? গোলজি বডি। আচ্ছা অ্যাক্রোজোমটা কি? শুক্রাণুর মাথায় এক ধরনের টুপি থাকে, টুপির মতো একটা অংশ থাকে, একটু দেখো। মিস কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি না? হ্যাঁ এটা আগে ক্লাসে লেখা ইডিলি কি বাবা বলো তো? মাথা। দেখো মাথার মধ্যে নিউক্লিয়াস আছে, দেখতে পাচ্ছ? মাথার মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। শুক্রাণু যখন ডিম্বাণুকে নিষিক্ত করে, পুরো শুক্রাণু কিন্তু ডিম্বাণুর মধ্যে ঢুকে না, জাস্ট শুক্রাণু কাকে ঢুকায় দেয়? ওর নিউক্লিয়াসকে ঢুকায় দেয়, কারণ ক্রোমোজোমের মিলন হয় ওখানে। নিউক্লিয়াসের মধ্যে তো কি আছে? ক্রোমোজোম আছে। একটু খেয়াল করো, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে শুক্রাণুর লেজ, লম্বা। এটা কি বাবা? আর এইটুকু হচ্ছে গ্রীবা বা ঘাড়। বুঝতে পেরেছো? এবার এই যে শুক্রাণুর মাথায় এখানে টুপির মতো একটা অংশ থাকে। কিসের মতো বাবা বলো তো? টুপির মতো একটা অংশ থাকে, যার নাম হচ্ছে কি বাবা বলো তো? অ্যাক্রোজোম। এখন কথা হচ্ছে এই টুপি দিয়ে লাভ কি? কি শীত লাগে? না, শোনো, এই যে অ্যাক্রোজোম দেখতে পাচ্ছি না বাবা, এই শুক্রাণুর অ্যাক্রোজোম বিভিন্ন ধরনের এনজাইম বহন করে। কি বহন করে বাবা বলো তো? একটু শুনো, শুক্রাণুর অ্যাক্রোজোম বিভিন্ন ধরনের কি বহন করে? এনজাইম। তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে হায়ালুরনিডেজ। নাম কি বাবা বলো তো? হায়ালুরনিডেজ। কোথা থেকে নিঃসৃত হবে? অ্যাক্রোজোম থেকে। কোথা থেকে নিঃসৃত হবে বাবা? এই যে হায়ালুরনিডেজ এনজাইম, যে এনজাইমটা কোথায় আছে? শুক্রাণুর মাথায়। এবার এ যখন ডিম্বাণুর সংস্পর্শে যাবে, তখন এই অ্যাক্রোজোম থেকে হায়ালুরনিডেজ এনজাইম এসে ডিম্বাণুর প্রাচীরকে কি করবে? বিগলন করবে, একটু ছিদ্র করবে, যাতে শুক্রাণুর নিউক্লিয়াসটা খুব সহজে ডিম্বাণুর মধ্যে কি করতে পারে? প্রবেশ করতে পারে। বুঝতে পেরেছো? এই যে শুক্রাণুর মাথাটাকে যেমন বিগলন করে ফেলবে, তার সাথে ডিম্বাণুর দেহ কি তৈরি করবে? ছিদ্র তৈরি করবে, যেন খুব সহজেই শুক্রাণুর নিউক্লিয়াসটা বের হয়ে কোথায় প্রবেশ করতে পারে? ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে। বুঝেছি নাকি বুঝি নাই বাবা? এই যে অ্যাক্রোজোম, এইটা সৃষ্টিতে ভূমিকা রাখে কে বাবা বলো তো? গোলজি বডি। বাবা এই অ্যাক্রোজোম যদি না থাকতো, শুক্রাণুর বিগলন কখনোই হয়তো? নিউক্লিয়াস কোনোদিনও বের হতে পারতো? নিউক্লিয়াস যদি না বের হয়, কোনোদিনও নিষেধ হবে? কখনোই হবে না। তাহলে বুঝো কত ইম্পর্টেন্ট একটা কাজ সে করতেছে। বুঝতে পেরেছি? তাহলে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে ভূমিকা পালন করে নিচে কোন অঙ্গাণু? গোলজি বডি। এরপরে বাকিগুলো তোমরা একটু পড়ে নিও। দুই একটা আছে। লাইসোজোম। কোষে বলা হয় এই লাইসোজোম। কি? আত্মঘাতী থলিকা। আবার জীবাণু ভক্ষণকারী থলিকাও বলে। সুইসাইডাল স্কোয়াড বলে। আচ্ছা বলবো সব লাইসোজোম। আচ্ছা একবার লাইসোজোমকে আচ্ছা লিখবা, আগে সংজ্ঞাটা লিখো। কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, কোষের লিখো, লিখলে যত লিখবা লিখা তত সুন্দর হবে। মিস আরো বাজে হয়। কোষের সাইটোপ্লাজমে যে অঙ্গাণু অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। হ্যাঁ, হাইড্রোলাইটিক এনজাইমের হাইড্রোলাইটিক এনজাইমে আধার হিসেবে কাজ করে। হাইড্রোলাইটিক আধার, অন্ধকার। এই অন্ধকার লিখো না, আবার আধার লিখো। আধার হিসেবে কাজ করে, লিখেছো? তাকে লাইসোজোম বলে। সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তাকে কি বলে বাবা বলো তো? লাইসোজোম বলে। তাকে কি বলে? লাইসোজোম বলে। মিস ভার্বাল আত্মঘাতী থলিকা আর শুনো এবার একটু বলি, আমি সবই বলবো শুরুতে, যেহেতু উল্লেখ করেছি মুখ থেকে যে বের করেছি বললাম। আচ্ছা আসো, লাইসোজোমের মেন কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বহন করা। যদি কোনো জীবাণু তোমার দেহের কোষের মধ্যে চলে যায়, কোথায় চলে যায় বাবা বলো তো? কোষের মধ্যে চলে যায়। এবার কোষের মধ্যে জীবাণু গেছে, সেই জীবাণুটাকে বক্ষণ করবে কে? লাইসোজোম। এবার কিসের মাধ্যমে বক্ষণ করবে? ও এখানে ছুরি কেচি নিয়ে বসে আছে, ফ্যাগোসাইটোসিস। তখন ওই যে এনজাইম কিসের সাহায্যে বক্ষণ করবে জীবাণুগুলোকে? এনজাইমের সাহায্যে কি করবে? বক্ষণ করবে বা মেরে ফেলবে। এজন্য ওকে এনজাইমের আধার বলা হয়। এই একটু শুনো, এই
কি বলা হয় বাবা বলো তো? এনজাইমের আধার। এই এনজাইমগুলোকে দিয়ে সে কি করবে? জীবাণুকে ভক্ষণ করবে। এবার একটু বলো তো আমাদের রক্তের কোন কণিকাটা জীবাণু ভক্ষণে সহায়তা করে? শ্বেত কণিকা। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে? জীবাণু ভক্ষণ করে। তার মানে আমি বলতে পারি না এই শ্বেত রক্তকণিকার মধ্যে লাইসোজোমের সংখ্যা সবথেকে বেশি থাকে। যেহেতু শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মানে জীবাণু ভক্ষণ করে, আর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে কি আবার? লাইসোজোম। আর লাইসোজোমের মধ্যে কি আছে? জীবাণু ভক্ষণকারী এনজাইমগুলো আছে। তার মানে শ্বেত রক্তকণিকার মধ্যে লাইসোজোমের সংখ্যা বেশি থাকে। এই কথাটা বলা যায় কি যায় না? এটা বুঝাই বলেন লিখি খাতা লিখবা? না মিস লিখবো না। না, লিখবো। এই বই 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 নাই, বই বই কিনবি? টাকা দে। আরে বাবা বই বহির মতো কিছুই হবে না। আচ্ছা লিখবে। লিখো লিখো। মিস এত কিছু লেখা মিস কি দরকার? মিস শুধুমাত্র মিস বলতে- এনজাইমের ধারক বলছে। হ্যাঁ, এই সার্টিফিকেট মিলা বা আধার হিসেবে কাজ করে। আচ্ছা শোনো একটু বাবা, বিজ্ঞানী দা দুবে নাকি দে দুবে দা বিজ্ঞানী বাংলাদেশী না লিখি মন দা দা দাদু ভাই লাইসোজোমের নাম দা দূরে করেছেন কে? দাদু দাদু ভাই কে নামকরণ করেছেন? এবার আসো, আমরা একটু আগে পড়েছিলাম এই লাইসোজোম উৎপন্ন করে কোন অঙ্গাণু? গোলজি। কে বাবা বলো তো? গোলজি বডি। লাইসোজোম উৎপন্ন করে কে বাবা বলো তো? গোলজি। এখানে একটা কথা আছে, শোনো একটু। কথাটা হচ্ছে লাইসোজোমটা বেসিক্যালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় আর ওকে প্যাকেট করে হচ্ছে গোলজি বডি। আমার কথা বুঝেছো? লাইসোজোমটা তৈরি হয় কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তুমি এভাবে বলতে পারো যে লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গোলজি বডি থেকে তৈরিকৃত এবং গোলজি বডি থেকে কি হয়? প্যাকেট জাত হয়। মানে ওকে প্যাকেট মোড়া যে কোনো অঙ্গাণুকে মোড়ায় কে রে বাবা বলো তো? গোলজি বডি। যে কোনো অঙ্গাণুকে মোড়াবে কে? প্যাকেট জাত করবে কে? গোলজি বডি। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বস্তু যেন সেখান থেকে বের হয়ে না আসতে পারে এজন্য তুমি চিপসকে কেন প্যাকেট করতেছো? রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গোলজি বডি থেকে লাইসোজোমের উৎপত্তি হয়। মিস আমি এই সব ধরনের প্রাণী কোষে লাইসোজোম থাকে আর প্রাণী কোষের মধ্যে কোন কোষে লাইসোজোমের সংখ্যা বেশি থাকে? শ্বেত কণিকা। লিখেছো? আচ্ছা এবার একটু লিখে ফেলো আরবিসি তে লাইসোজোম থাকে। আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করবে? না। কোনোদিনও করবে না। ওর মধ্যে লাইসোজোমের বিন্দু পরিমাণ ল পাবে না, একদমই পাবে না। তো লিখে ফেলো আরবিসি তে বা লোহিত রক্তকণিকাতে কে থাকে না? লাইসোজোম থাকে না। ছোটটা কিন্তু বেসিক্যালি প্রাণী কোষের অঙ্গ। এগুলো আমরা 19 এ জানার কথা। বেসিক্যালি কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে। লাইসোজোমটা বেসিক্যালি কোথায় পাবো বাবা বলো তো? প্রাণী কোষেই পাওয়া যায়। হ্যাঁ, অধিক পরিমাণে। তবে বর্তমানে বিজ্ঞানীরা উদ্ভিদ কোষেও লাইসোজোমের অস্তিত্ব কি করেছে? খুঁজে পেয়েছে। এবার শোনো একটু বাবা, লাইসোজোম কয় স্তর বিশিষ্ট? বিস্তর। থাকে কোথায়? থাকে কোষে। গোলজি বডি হ্যাঁ, বলছি বডি এটা কোনো কোষ বলছি বডি। লাইসোজোমটা থাকে কোথায় বাবা বলো? প্রাণী কোষে। এটা প্রাণী কোষেরই একটা অঙ্গাণু। বুঝতে পেরেছো? তবে বিজ্ঞানীরা সাম্প্রতিক উদ্ভিদ কোষেও লাইসোজোমের কি করেছে? অস্তিত্ব প্রমাণ করেছে অল্প সংখ্যক। তবে উদ্ভিদ কোষে যে লাইসোজোমটা পাওয়া যায় সেটা এক স্তর বিশিষ্ট। সেটা কি বাবা বলো তো? এক স্তর বিশিষ্ট। একটু লিখে ফেলো। এই সম্প্রতি উদ্ভিদ কোষে লাইসোজোমের এটা কি মিশ্রণে পাওয়া যায়? না না লাইসোজোম পাওয়া যায় সেটা কয় স্তর? আচ্ছা সে এক স্তর বিশিষ্ট লিখেছো? এই এক স্তর বিশিষ্ট লাইসোজোমকে অলিওসোম বলে। কি বলে বাবা বলো তো? তার মানে উদ্ভিদ কোষে যে লাইসোজোমটা আছে সেটাকে আমরা লাইসোজোম বলবো নাকি অলিওসোম বলবো? অলিওসোম ওরিও। বাংলায় হ্যাঁ
ঠিক আছে? এই অলিও কথাটা আসছে অয়েল থেকে। কই থেকে? অয়েল আমরা তুমিই বলো অলিওসোম এটা কি কিসের মতো দেখতে অনেকটা? Oil. তেলের মতো। তৈলবিন্দু নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত বলো তো? Oil. তৈলবিন্দু নিয়ে গঠিত। তার মানে অলিওসোম কয় স্তর বিশিষ্ট? এক স্তর। অলিওসোম কাকে বলা হয়? রাইবোসোম নাকি লাইসোসোমকে? লাইসোসোম। কে? উদ্ভিদ কোষের লাইসোসোমকে কি বলে বাবা বলো তো? অলিওসোম। বুঝেছি নাকি বুঝি নাই বাবা? কোথায় যাবে বাবা? আমারও কি দেওয়া আছে? আর কত? এর মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের এনজাইম থাকে। কি থাকে বাবা? এটা লাইসোসোমের প্রাচীর। আর এর মধ্যে কি আছে? এগুলা ধরো এনজাইম। এগুলা ধরো কি বাবা বলো তো? এনজাইম। আচ্ছা, লাইসোসোমের কাজ কি? যখন কোনো জীবাণু কোষের মধ্যে প্রবেশ করবে তখন এই প্রাচীর থেকে এনজাইমগুলো বের হয়ে সেই জীবাণুগুলোকে কি করবে বাবা বলো তো? ভক্ষণ করবে। সেই জীবাণুগুলোকে ভক্ষণ করবে। তাই না? আচ্ছা, একটু দুইটা লাইন লিখে ফেলো। আরেকটা হচ্ছে ল্যাবিলাইজার। আরেকটা হচ্ছে কি বাবা বলো তো? ল্যাবিলাইজার। আচ্ছা, এবার আসো দুইটা জিনিস বলছি, একটু শোনো। Nebulizer. বেসিক্যালি লাইসোসোম কোনটা? এই যে এখান থেকে স্টার্ট হয়েছে লাইসোসোমটা, তাই না? ভেতরে জিনিসপত্র নিয়ে কি আছে? লাইসোসোম আছে। এবার আসো, লাইসোসোমের প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 2 স্তর। এবার আমরা জানি লাইসোসোমকে কোষের আত্মঘাতী থলিকা বলা হয়। কারণটা কি একটু বুঝো। যদি উইদাউট প্রয়োজনে ধরো কোনো ধরনের জীবাণু তোমার কোষের মধ্যে ঢুকে নাই, এই মুহূর্তে যদি লাইসোসোমের প্রাচীর ফেটে যায় তাহলে সব এনজাইম লাইসোসোম থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বের হয়ে ওই লাইসোসোম নিজে মরবে তো মরবে, আশেপাশে কোষের যত অঙ্গাণু আছে সবাইকে নিয়ে মরবে। এজন্য লাইসোসোমকে কি বলা হয়? কোষের আত্মঘাতী থলিকা। বাট এমনটা কি হওয়া যাবে? আর কোষের অঙ্গাণু মরে গেলে কোষও তো কি হলো? মরে গেল। তার মানে যদি যাতে কোনো কারণে এই প্রাচীরগুলো ফেটে যে কি না বের হয়ে আসতে পারে বাবা বলো তো? এনজাইমগুলো বের না হয়ে আসতে পারে, এজন্য লাইসোসোমের প্রাচীরের বাহিরে কিছু রাসায়নিক উপাদান, কি বলেছি বাবা বলো তো? কিছু রাসায়নিক উপাদান একত্রিত হয়ে লাইসোসোমের প্রাচীরের বাহিরে একটা আবরণ সৃষ্টি করে। কি সৃষ্টি করে বাবা বলো তো? আবরণ সৃষ্টি করে। কেন? যাতে এনজাইমগুলো কোনো ধরনের প্রয়োজন ছাড়া লাইসোসোম থেকে কি হতে না পারে? বের না হতে পারে। ওই যে আবরণ তৈরি করতেছে যে রাসায়নিক উপাদানগুলা, তাদেরকে বলবো স্টেবিলাইজার। তাদেরকে কি বলবো বাবা বলো তো? স্টেবিলাইজার। বুঝেছি নাকি বুঝি নাই বাবা? বুঝতে পেরেছি? আচ্ছা, তোমরা স্টেবিলাইজার লিখেছো? স্টেবিলাইজার লিখেছো? আচ্ছা, তোমাদের এখানে তো স্টেবিলাইজার কোনো উদাহরণই দেয় নাই। কোলেস্টেরল আছে না? কোলেস্টেরল গুলো স্টেবিলাইজার প্রকৃতির হয়। কোলেস্টেরল তো চিনি, তেল চর্বি জমা হয়। আচ্ছা, স্টেবিলাইজারের মতো উদাহরণ হিসেবে কার উদাহরণ করব? Cholesterol. কোলেস্টেরল। কি আছে? কর্টিসনিক উপাদান জমা হয়ে লাইসোসোমের বাইরে কি তৈরি করবে? একটা আবরণ তৈরি করবে যাতে এনজাইমগুলো কি হতে না পারে? বের হতে না পারে। তার মানে এই যে এগুলোকে আমি বলতে পারি না স্টেবিলাইজার। এগুলো এক একটা কি বাবা বলো তো? স্টেবিলাইজার। বুঝেছি নাকি বুঝি নাই? বুঝেছি? এবার আসো ল্যাবিলাইজার। ল্যাবিলাইজার কি? স্টেবিলাইজারের ঠিক বিপরীত। বিপরীতটা কি বাবা? এনজাইমগুলো তো লাইসোসোম থেকে বের হওয়ার দরকার আছে। যখন জীবাণু ঢুকবে তখন দরকার আছে না? এবার অতি প্রাচীর বিদীর্ণ না করে এনজাইমগুলো বের হতে পারবে? এবার লাইসোসোমের প্রাচীর বিদীর্ণ হতে সাহায্য করবে যে রাসায়নিক উপাদানগুলো, তাদেরকে আমরা কি বলবো বাবা? ল্যাবিলাইজার। ল্যাবিলাইজার উদাহরণ তোমাদের বই কি দেওয়া আছে? ল্যাবিলাইজার ও হরমোন কোলেস্টেরল আর বুঝো নাই কি বলেছি? এই শুনো, শেষ করে দিব। ল্যাবিলাইজার হচ্ছে কোষের মধ্যে যখন জীবাণু ঢুকবে তখন এনজাইমগুলো লাইসোসোম থেকে বের হতে হবে? বের হওয়া লাগবে না? জীবাণু যখন কোষের মধ্যে ঢুকবে এনজাইমগুলো না বের হলে জীবাণু ধ্বংস করবে কিভাবে? বের হইতে হবে না? তখন যখন যদি বের হতে হয়, যদি বের হতে হয় লাইসোসোমের প্রাচীর বিদীর্ণ হওয়ার দরকার আছে নাকি নাই? এবার এই যে হ্যাঁ এনজাইম বের হয়ে গেলে তো বাকিগুলো সংস্পর্শে আসবে না হয় সেজন্যই কি আছে? স্টেবিলাইজার। আর যতটুকু বের হতে হবে, বের হওয়ার জন্য প্রাচীরকে কি করতে হবে? বিদীর্ণ করতে হবে না বাবা? যে বিদীর্ণ করবে তাকে বলবো কি বাবা বলো তো? ল্যাবিলাইজার। আর এরকম ল্যাবিলাইজারের উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে টেস্টোস্টেরন। কি দেওয়া আছে বাবা বলো তো? টেস্টোস্টেরন। তোমরা হরমোনের নাম শুনো নাই?
শুনছি স্টেবিলাইজারটা হচ্ছে করে কি মানে কিছু বাইর করে, স্টেবিলাইজার মানে কিছু বাইর করতে বুঝি নাই। যেন এনজাইমগুলো বের না হয় সেজন্য ওর বাইরে আমরা সৃষ্টি করি তৈলের চর্বি জাতীয় আবরণ যেমন কোলেস্টেরল বের না হয় আর লেভেলাইজার হচ্ছে বের হয় ওর মধ্যে দেওয়া আছে এই কোষীয় পরিপাক নাকি বহিঃকোষীয় পরিপাক অন্তঃকোষীয় কোষের মধ্যে যে পরিপাক অন্তঃকোষীয় পরিপাক কোষ বহির্ভূত যে পরিপাক বহিঃকোষীয় পরিপাক আমার কথা বুঝেছো বাবা আমরা যে খাবার খাই আমরা যে খাবার খাই সেই খাবারটা কি অন্তঃকোষীয় পরিপাক নাকি বহিঃকোষীয় অন্তঃকোষীয় নিঃসন্দেহে বহিঃকোষীয় তোমার খাবারটা পরিপাক হয় পাকস্থলীর মধ্যে নাকি পাকস্থলীর কোষের মধ্যে পাকস্থলীতে। ধরো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি বাবা বলো তো পাকস্থলী তোমার খাদ্য বস্তুটা কি এখানে আসে না নাকি এই যে পাকস্থলীর প্রাচীরে যে কোষ আছে সেই কোষে যায় পাকস্থলী ফাঁকা জায়গাটাতে আসে না তার মানে পরিপাকটা যখন হচ্ছে কোষের মধ্যে হচ্ছে নাকি ফাঁকা জায়গাটাতে হচ্ছে তাহলে এটা অন্তঃকোষীয় পরিপাক নাকি বহিঃকোষীয় পরিপাক বহিঃকোষীয় পরিপাক এই পরিপাকটা যখন যদি কোষের মধ্যে হইতো তাহলে সেটা কি অন্তঃকোষীয় এবার লাইসোজোম যখন জীবাণু গঠন করতেছে লাইসোজোম কি কোষ থেকে বের হয়ে গঠন করতেছে নাকি জীবাণু যখন কোষের মধ্যে ঢুকে তখন গঠন করে তাহলে লাইসোজোম কোন ধরনের পরিপাক করে বহিঃকোষীয় নাকি অন্তঃকোষীয় অন্তঃকোষীয়। এবার আত্মঘাতী থলিকা কেন বলে সেটাও বলেছি কিনা বাবা বলো তো এগুলাই ঘুরায় ফিরে এগুলাই তোমরা একটু নেক্সট দিন গোলজি বডি আর লাইসোজোমটা কি করে আসবা পরে আসবা কি পরে আসবা বাবা বলো তো গোলজি বডি আর কাকে পরে আসবো লাইসোজোমকে পরে আসবো